শেখের পর এবার ট্রফি কাণ্ডে আলোচনায় এশিয়া কাপ ফাইনাল জিতেও মহসিন নাকভির হাত থেকে পুরস্কার নিল না টিম ইন্ডিয়া। শিরোপা ছাড়াই উৎসব দুবাইতে। ট্রফি না দেয়া এসিসি চেয়ারম্যানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগের হুঁশিয়ারি বিসিসিআই এর অপ্রত্যাশিত বলছেন সাইকিয়া। মোদি মহসিন পাল্টাপাল্টি টুইটে যুদ্ধের আবহ। বিসিবি নির্বাচন ঘিরে নতুন মেরুকরণ। আজ সারাদিন মনোনয়ন বাছাই শেষে জানা যাবে চূড়ান্ত প্রার্থী তালিকা। প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের সমঝোতার গুঞ্জনে বিপাকে তামিম। এবং হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা বাফুফের। দর্শক আগ্রহ তুঙ্গে, 24 মিনিটেই শেষ 19,000 টিকিট। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। শিরোপা ছাড়াই পর্দা নামলো এশিয়া কাপের। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে আপত্তি জানায় টিম ইন্ডিয়া। পরে সেই ট্রফি না দিয়েই চলে যান তিনি। সূর্যা কুমারদের উদযাপন হয় সোনালি শিরোপা ছাড়া। আর রানার্স আপের ডামি চেকটা ছুঁড়ে ফেলে উপস্থিত অতিথিদের বিব্রত করেন পাকিস্তান ক্যাপ্টেন সালমান আগা। ঘটনাবহুল এশিয়া কাপ ফাইনালের বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। ঠিক একটা অদ্ভুত টুর্নামেন্টের পর্দা নামলো আমার পেছনে, যে টুর্নামেন্টে হ্যান্ডশেক বিতর্ক থেকে শুরু হয়, এরপরে দুই দলের মুখোমুখি দেখা কিংবা সামনাসামনি কথা বলাও বন্ধ হয়ে যায়। এমনকি ফাইনালে আরও একটা ব্যতিক্রম চিত্র, যেখানে টসের সময় ভিন্ন দুইজন ধারাভাষ্যকর ভিন্ন দুই দলের অধিনায়কের সঙ্গে যোগাযোগ করে। এমন সব বিরল চিত্রের পরে যখন ফাইনালটা শেষ হলো, তখন ধারণা করা হচ্ছিল অদ্ভুতের এই এশিয়া কাপের পর্দাটা তো অবশেষে নামলো। তবে নাটক যে আরও বাকি ছিল। সদ্য সমাপ্ত সেই প্রাইজ গিভিং সেরিমনিতে নতুন করে নাটক। খেলা শেষ হওয়ার 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয় উপস্থিত অতিথিদের, যেখানে ছিলেন এসিসির প্রধান মহসিন নাকভি থেকে শুরু করে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। তবে ভারতীয় ক্রিকেটারদের একটাই কথা, পাকিস্তানি মহসিন নাকভির হাত থেকে তারা নেবে না শিরোপাটা। এবং শেষ পর্যন্ত 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে বেশ তড়িঘড়ি করে মাঠ ছাড়তে বাধ্য হন মহসিন নাকভি, এবং এই মাঠে উপস্থিত ভারতীয় দর্শকরা তখন তাকে দুয়ধ্বনি দিয়েছে। ভারতীয়রা শেষ পর্যন্ত অটল ছিল নিজেদের কথায়, এবং মহসিন নাকভিরও একদম সাফ জবাব। যদি তার হাত থেকে ট্রফিটা না নেয় ভারত, তাহলে কোনো ধরনের ট্রফি দেয়া হবে না। এবং তেমনটি আমরা দেখলাম, সেই ট্রফি ছাড়াই উদযাপনে শেষ হলো এশিয়া কাপ 2025। ভারতীয় দল ট্রফি ছাড়াই উদযাপন করেছে। হ্যাঁ, এরকম একটা অদ্ভুতরে টুর্নামেন্টের দেখা মিলল এই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবং মহসিন নাকভি কিন্তু সেই প্রাইজ গিভিং সেরিমনিতে শুধুমাত্র একটা পুরস্কারই দিয়েছে এসিসির প্রধান মহসিন নাকভিকে। এবং সব মিলিয়ে অদ্ভুতরে এই টুর্নামেন্টের পর্দাটা অবশেষে নামলো। পর্দা নামলেও এই ঘটনার রেশ থেকে যাবে বহুদিন। ভারত পাকিস্তানের এই হাত না মেলানোর যে কালচারটা শুরু হলো, সেই কালচার আদৌ থামবে কিনা সেটাই এখন দেখার বিষয়। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এশিয়া কাপের ট্রফি ভারতকে বুঝিয়ে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় জয়কে অপারেশন সিঁদুরের সঙ্গে তুলনা করে মহসিন নাকভির সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টাপাল্টি টুইট করেছেন দুই দেশের দুই রাজনৈতিক নেতা। পেহেলগাম ট্র্যাজেডিকে নিয়ে খেলার মাঠের রাজনীতি এখন তুঙ্গে। এশিয়া কাপের শুরু থেকেই বয়কটের ডাক দেয়া ভারতীয়রা এখন সরব ট্রফি কাণ্ড নিয়ে। হ্যান্ডশেক বিতর্কের পর এবার নতুন মোড় ভারত পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কে। ফাইনাল জিতেও মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি টিম ইন্ডিয়ার। ফলাফল, সূর্যা কুমারদের জন্য নির্দিষ্ট সময় অপেক্ষার পর ট্রফি আর মেডেল নিয়েই চলে যান এসিসি প্রেসিডেন্ট, যিনি একাধারে আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতীয়দের দাবি তাই, ক্রিকেটারদের সঙ্গেই যেখানে হাত মেলায়নি গম্ভীর শিষ্যরা, সেখানে একজন রাজনীতিবিদদের কাছ থেকে শিরোপা নেয়ার তো প্রশ্নই আসে না। তবে ট্রফি নিয়ে নাকভির এই চলে যাওয়া হজম করতে পারছে না বিসিসিআই। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেদের ক্ষোভ জানিয়েছেন দেবজিৎ সাইকিয়া। একই সঙ্গে এই ঘটনায় মহসিন নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। Our armed forces have delivered it in the border area
Now the same thing has been repeated in Dubai. আমরা একটি দেশের সঙ্গে যুদ্ধে আছি, সেই দেশের একজন নেতার কাছ থেকে ছেলেরা ট্রফি নেয়নি, এটা তো স্বাভাবিক। তার মানে এই নয় যে ওই ভদ্রলোক সব ট্রফি আর মেডেল নিয়ে হোটেলে চলে যাবেন, এটা অপ্রত্যাশিত। আমরা আশা করব দ্রুত এই ট্রফি এবং মেডেলগুলো ভারতে পাঠানো হবে। আমরা এই ঘটনায় বিব্রত বোধ করছি। নভেম্বরে আইসিসি বৈঠকে এসিসি চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা অভিযোগ করব। এই ঘটনার প্রতিবাদ হতেই হবে। It will be distributed amongst the players and এর আগেই অবশ্য আগুনে ঘি ঢালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়ার জয়ের কিছুক্ষণের মধ্যেই একটি টুইট করেন এই রাজনৈতিক নেতা। সেখানে ভারত দলকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি পেহেলগাম ট্র্যাজেডির জবাবে ভারতের অপারেশন সিঁদুরকে খেলার মাঠেও নিয়ে আসার দাবি করেন তিনি। তবে সেখানেই থেমে থাকেনি এই আলোচনা। খুব দ্রুতই এর জবাব আসে পাকিস্তান থেকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রিটুইট করেন নরেন্দ্র মোদীকে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে বেশ কড়া ভাষায় কটাক্ষ করেন নাকভি। বলেন, যুদ্ধই যদি তোমাদের গর্বের মাপকাঠি হয় তাহলে ইতিহাস পাকিস্তানের বিপক্ষে তোমাদের পরাজয়ের কথা লিখে রেখেছে। ক্রিকেট ম্যাচ দিয়ে সে সত্য বদলানো যাবে না। একই সঙ্গে খেলার মাঠে এভাবে রাজনীতিকে টেনে আনায় হতাশাও প্রকাশ করেছেন মহসিন নাকভি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই সকাল 10টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। পরে বিকেলে জানিয়ে দেওয়া হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এর আগে গতকাল 3 ক্যাটাগরিতে মনোনয়ন জমা পড়েছে 51টি। মনোনয়ন তুললেও ক্যাটাগরি বি থেকে তা জমা দেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। আর নির্বাচনী পরিবেশ নিয়ে এতদিন অভিযোগ তুললেও বর্তমান অবস্থায় সন্তোষ জানিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। চারদিকে সমঝোতার গুঞ্জন থাকলেও সে কথা স্বীকার করেননি কোনো পক্ষই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে চলছে গুজব আর গুঞ্জনের খেলা। সকালবেলা যাকে সরকার পক্ষের লোক বলে আলোচনা হয়েছে বিস্তর, বিকেল হতে না হতেই তার পরিচয় হয়ে যাচ্ছে বিএনপি সমর্থিত। শুধু যে কাউন্সিলরদের ক্ষেত্রেই হচ্ছে তা নয়, স্বয়ং পরিচালক পদপ্রার্থীদের নিয়েও চলছে নানা মহলের টানাপোড়েন। মনোনয়নপত্র ক্রয়ের দিনে 3 ক্যাটাগরিতে 23 পদের জন্য 60টি মনোনয়নপত্র কিনেছিলেন কাউন্সিলররা, কিন্তু জমা দেওয়ার সময় দেখা মিল না সবার। 3টি ক্যাটাগরিতে আমরা 27শে সেপ্টেম্বর যে 60টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, তার মধ্যে হতে 51টি মনোনয়নপত্র জমা পড়েছে। ক্যাটাগরি 1-এ 18টি, অর্থাৎ এখানে 25টি বিতরণ করেছিলাম, 18টি জমা পড়েছে। এর মধ্যে হচ্ছে ঢাকা বিভাগে 3টি, চট্টগ্রাম 4টি, খুলনা 2, রাজশাহী 4, রংপুর 3, বরিশাল 1 এবং সিলেট 1। ক্যাটাগরি 2-এ 30টি, আমরা 32টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, 30টি আমরা জমা পেয়েছি। ক্যাটাগরি 3-এ 3টি বিতরণ করেছিলাম, 3টি জমা পড়েছে। দিনভর একে একে প্রার্থীরা এসেছেন নিজেদের মনোনয়ন জমা দিতে। কেউ সশরীরে তো কেউ পাঠিয়েছেন নিজেদের প্রতিনিধিদের দিয়ে। শুরুতেই নিজের এবং প্রেসিডেন্ট বুলবুলের হয়ে ঢাকা বিভাগ এবং জেলা থেকে জমা দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। এই বিভাগ থেকে জমা পড়েছে আরও একটা মনোনয়ন। চট্টগ্রাম বিভাগে জমা দিয়েছেন মোট 4 জন, রাজশাহী থেকেও জমা দিয়েছেন 4 জন, আর রংপুর থেকে 3 জন। যদিও পদের সমান প্রার্থী থাকায় নির্বাচন না হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগে। সেসব জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা। তবে নির্বাচনের মাধ্যমে হোক আর বিনা ভোটেই হোক, পরিচালক হতে পারলে ক্রিকেট নিয়ে নিজেদের স্বপ্নের কথা জানালেন প্রার্থীরা। পরিচালক হিসাবে যদি হয়ে যায়, আমরা সবাই মিলে সিলেটের ক্রিকেটের স্পেশালি গ্রাসরুট লেভেলটাকে উন্নতি করার জন্য আমরা কাজ করব। অনেক কিছু করার সুযোগ আছে, আমাদেরকে নতুন করে চিন্তা করতেই হবে। এই গতানুগতিক ধারায় আমরা যেইভাবে চলে এসেছি, এইভাবে কিন্তু আমরা সবসময় বলি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি, আমরা কাঠামোগত উন্নয়ন করতে পারিনি। এই যে কথাগুলো বলি, এগুলোর মূলে কি আছে, ওখানে আমাদেরকে যেতে হবে এবং নতুন করে চিন্তা করে ক্রিকেট বোর্ডটাকেও নতুন করে সাজাতে হবে। এবারে নির্বাচনে সবচেয়ে বেশি টানাপোড়েন ক্লাব ক্যাটাগরি নিয়ে। অনেকেই যে যুদ্ধের পোশাকি নাম দিয়েছেন সরকার বনাম বিএনপি। তবে বিভিন্ন সময় ক্লাব প্রতিনিধিদের পক্ষ থেকে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করা হলেও মনোনয়ন জমার দিনে শান্তির পতাকা উড়ালেন মাসুদুজ্জামান এবং রফিক বাবু। যদিও ক্রিকেট পাড়ায় চলতে থাকা সমঝোতার গুঞ্জনটা উড়িয়ে দিলেন দুজনই। নির্বাচনে সমঝোতা বলে কোনো কথা নেই। নির্বাচনে যদি প্রতিপক্ষই না থাকে তাহলে সেটা নির্বাচন বলা যায় না। তো আমরা চাই যে এখানে যারা যোগ্য আছে, যারা নির্বাচন করতে যায়, তারা সবাই এই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। উৎসব মুখরই মনে হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্ত, সবার মুখে হাসি দেখছি। এখন আমরা একটা নতুন পরিচালনা পর্ষদের আশায় আছি, ভবিষ্যতে যাতে কোনো ধরনের গত টার্মে যা হয়েছে তা যাতে না হয়। তফসিল অনুযায়ী আগামী 1 অক্টোবর দুপুর 12টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা।
আরও কম সময়ের ব্যবধানে সব টিকিট বিক্রি হলো হামজাদের ম্যাচের। হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট ছাড়ার 24 মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন কম্পিটিশন কমিটির চেয়ারম্যান তাজওয়ার আউয়াল। আবারও শুরু জাতীয় দলের ব্যস্ততা। হামজা সুমিতদের অপেক্ষায় দেশের ফুটবল ভক্তরা। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ অবাক করেছে সবাইকে। এবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অতীতের সব রেকর্ড ভাঙল এই চাহিদা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের সব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে যেতে এবার হংকংয়ের বিপক্ষে ম্যাচের অনেক আগে থেকে এসব গুছিয়ে এনেছে বাফুফে। ঘরের মাঠে এই ম্যাচের আগে টিকিট বিক্রি প্রতিষ্ঠান কুইকেটের সঙ্গে চুক্তি করে ফেডারেশন। গেলবারের মতো এবার আর কোনো ঝক্কি ঝামেলা নয়, বরং সুষ্ঠুভাবে এই টিকিট কাটতে পারেন দর্শকরা। মাত্র 24 মিনিটের মধ্যেই গ্যালারির 18,000 টিকিট বিক্রি সম্পন্ন হয়, যা এর আগে কখনো হয়নি। এছাড়াও স্কাই ভিউ এর টিকিটও সোল্ড আউট হয়েছে। শুধু বাংলাদেশ নয়, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ থেকেও টিকিট কেটেছেন দর্শকরা। আমরা জেনারেল গ্যালারি যেটা ছেড়েছিলাম এবং ক্লাব হাউস টুইটা ছেড়েছিলাম, পুরোটাই অলমোস্ট না, পুরোটাই সোল্ড আউট। আমাদের সময় লেগেছে 24 মিনিট। আমরা যেটা দেখেছি আমাদের সিস্টেম প্ল্যাটফর্ম ড্যাশবোর্ডে, ওইটার পরে মেবি আর 5-6 মিনিট কোনো কারো পেমেন্ট ফেলিয়ার ছিল, ওইটা করতে আরও মেবি 5-6 মিনিট লেগেছে, বা আরও আধা ঘন্টার ভিতরে আমাদের পুরো গ্যালারি এবং ক্লাব হাউস টুই থেকে সোল্ড আউট। এটা 100% খুশির খবর। আমি যেটা দেখেছি, আমরা যেটা অনলাইনেও দেখেছি, টিকিট কিন্তু আরামসে স্মুথভাবে সোল্ড আউট হয়েছে। এখন আপনারা তদন্ত করে দেখেন, যদি কোনো ত্রুটি পান বলেন আমাদেরকে, আমরা চেক করব। এবার আমরা খালি জার্মানি দেখেছি, জার্মানি থেকে প্রচুর টিকিট কেনা হয়েছে। এবারের টিকিট বিক্রি প্রক্রিয়া সুষ্ঠুভাবে হওয়ায় খুশি বাফুফে। তবে গেলবারের ম্যাচের টিকিট বিক্রির রেভিনিউ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। 3 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও সিঙ্গাপুর ম্যাচের রেভিনিউ নিয়ে সঠিক পরিমাণ জানাতে পারেনি বাফুফে। সে হিসেব দিতে ফেডারেশনের হিসাব বিভাগের কোর্টে বল ঠেলে দিল কম্পিটিশনস কমিটি। এটা আমি আবার বলেছি, আমার এখানে নো কমেন্ট, বিকজ আমি ইসি কমিটিতে নাই, আমি বাফুফে মানে মেইন কমিটিতে নাই। এটা আমার এখতিয়ারের ভিতরে নাই, আমি আপনাকে এটা বলতে পারবো না। আমি গতবারও বলেছিলাম একই কথা, যে এটা যদি আপনারা জানতে চান, আপনারা ফাইন্যান্সের সাথে কথা বলুন। এখানে তো বাফুফে ফাইন্যান্স আছে, ফাইন্যান্স একটা রিপোর্ট দিলে ওইটা আমি এখন ফাইন্যান্সের কাছ থেকে রিপোর্টটা পাইনি। আগামী 9 অক্টোবর ঘরের মাঠে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ তারকা ফুটবলারদের অংশগ্রহণে ভোলায় অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। এতে ঢাকা মিরপুর সোনালী অতীত 4-2 ব্যবধানে হারায় ভোলা সোনালী অতীত একাদশকে। নির্ধারিত সময় শেষে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে শত শত দর্শকের মাঠে ছুটে আসা ঘিরে ধরেন সাব জয়ের অন্যতম নায়ক আমিনুল হককে। স্বপ্নের ফুটবলারকে ছুঁয়ে দেখা আর কাছে যাওয়ার স্মৃতি ধরে রাখতে ক্যামেরা বন্দির প্রতিযোগিতা। নিজ জন্মভূমি মানুষের ভালোবাসায় মুগ্ধ আমিনুল নিজেও। এদিন ভোলার গজনবী স্টেডিয়ামে আয়োজিত হয় ভোলার সোনালী অতীত ক্লাব বনাম ঢাকা সোনালী অতীত ক্লাবের প্রীতি ম্যাচ, যেখানে খেলার চেয়ে দর্শকের আগ্রহ ছিল সাবেক তারকা ফুটবলারদের ঘিরে। আমিনুল, আলফাজ, কাঞ্চনদের মতো সাবেক তারকারা মাতিয়েছেন ভোলার মাঠ। গোলপোস্টের পাহারাদার আমিনুল এদিনে খেলেছেন মাঝ মাঠে। বিজয়ী দলের পক্ষে আলফাজ আহমেদ 2টি ও আমিনুল হক করেছেন 1টি গোল। আমরা ঠিক এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। শুধুমাত্র সাবেক ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ। স্থানীয়দের আনন্দ দেয়া ছাড়াও ভোলার ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে একটা বার্তা দেওয়ার জন্য এমন আয়োজন বলে মনে করছেন খেলোয়াড়রা। এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে ফুটবলের জাগরণ তৈরি করতে চাই। দর্শকের আনন্দ ঘনিত পরিবেশে আমরা খেলাটা উপহার দিতে পেরেছি, ওর জন্য আমরা অনেক আনন্দিত। তাদেরকে ভোলার দর্শকরা ভোলার মাঠে বসে দেখতে পেরেছেন, এটা দর্শক হিসেবে তাদের অনেক বড় একটি প্রাপ্তি। মাঠ সংস্কার আর নানা জটিলতায় প্রায় 7 বছর খেলা নেই ভোলায়। এমন আয়োজনে ভোলার ক্রীড়াঙ্গনের চিত্র বদলে যাবে বলে বিশ্বাস আয়োজকদের। যারা ক্ষুদে খেলোয়াড় রয়েছে ফুটবলার, এবারে আমিনুল ভাই, তারা উৎসাহিত হয়েছে, আগামী দিনে তারা মাঠে আসবে। দর্শকরা যেভাবে আনন্দ উল্লাস করেছে, এর চেয়ে আমার আর বেশি কিছু পাওয়ার নেই। সামনে আমরা উপজেলা পর্যায়ে আমরা একটা টুর্নামেন্ট করব,
এইভাবে আমরা আমাদের এই আবার পুরো যে আমাদের ঝিমিয়ে পড়া যে ক্রীড়াঙ্গন এটা আবার উজ্জীবিত হবে ইনশাআল্লাহ আশা করি। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। আবারও স্বাগত খেলার সময়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হয়েছেন দিল্লির সাবেক অধিনায়ক মিথুন মানহাস। বিসিসিআইয়ের 94তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বোর্ডের 37তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের সাবেক ব্যাটিং পরামর্শক। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড প্রধান হওয়ার দৌড়ে শোনা গেছে অনেকের নাম, কখনো সচিন টেন্ডুলকার, কখনো আবার হরভজন সিং, কিন্তু তারা নিজেরাই ডালপালা মেলা সে গুঞ্জনে পানি ঢেলে দেন। অবশেষে বিসিসিআই এর সভাপতি হিসেবে হাই প্রোফাইল কোনো ক্রিকেটার নয়, বরং বেছে নেওয়া হলো দক্ষ একজন সংগঠককে। বিসিসিআই এর 94তম বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার মিথুন মানহাস। নাম শোনার পরে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কে এই মিথুন মানহাস? কখনো জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেননি, ক্রিকেটের চেয়ে একজন দক্ষ প্রশাসক হিসেবে বেশি পরিচিত মানহাস। ঘরোয়া ক্রিকেটে তিনি পরিচিত নাম, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসক পদে ছিলেন তিনি। ক্রিকেট মাঠে এবং প্রশাসনিক ক্ষেত্রে মানহাসের এই অভিজ্ঞতাই তাকে প্রেসিডেন্ট পদে বেছে নেওয়ার বড় কারণ। গত আগস্টে বয়স 70 হওয়ার কারণে লোধা কমিটির নিয়ম অনুযায়ী বিসিসিআই এর সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রজার বিনি। এরপর থেকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সহসভাপতি রাজীব শুক্লা। প্রথম শ্রেণীর ক্রিকেটে 157টি ম্যাচ খেলেছেন মানহাস, করেছেন 9714 রান, আছে 27টি সেঞ্চুরি ও 49টি হাফ সেঞ্চুরি। 130টি লিস্ট এ ম্যাচে তার ব্যাটে আসে 4126 রান। ঘরোয়া টি20 খেলেছেন 91টি, রান করেছেন 1170। 2007-08 মৌসুমে তিনি একাই করেন 921 রান, যা দিল্লির রঞ্জি ট্রফি জয়ে বড় ভূমিকা রাখে। আইপিএলে খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ও চেন্নাই সুপার কিংসে। এটা আমার জন্য গর্বের ও সম্মানের। ভারতের ক্রিকেটকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে চাই আমি। নতুন নতুন ক্রিকেটার তুলে আনায় ভূমিকা রাখতে চাই। নতুন বোর্ডে আবারও রাজীব শুক্লা সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। বোর্ড সচিবের দায়িত্বে বহাল আছেন দেবজ্যোতি সাইকিয়া, কোষাধ্যক্ষ হয়েছেন রঘুরাম ভাট, নতুন যুগ্ম সচিব হয়েছেন প্রভতেজ সিং ভাট। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হ্যান্ডশেকের পর এবার ট্রফি কাণ্ডে আলোচনায়। এশিয়া কাপ ফাইনাল জিতেও মহসিন নাকভির হাত থেকে পুরস্কার নিল না টিম ইন্ডিয়া। শিরোপা ছাড়াই উৎসব দুবাইতে। ট্রফি না দেয় এসিসি চেয়ারম্যানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগের হুঁশিয়ারি বিসিসিআইয়ের অপ্রত্যাশিত, বললেন সাইকিয়া। মোদি মহসিন পাল্টাপাল্টি টুইটে যুদ্ধের আবহ। এই ছিল খেলা সময়ের পর দুপুরের সময়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা জশোয়া। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।